জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই একাদশী ব্রত পালন একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সাধনা। সারা বছরে মোট 24টি একাদশী আসে, তার মধ্যে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীটি কামোদা একাদশী নামে বিশেষ পরিচিত। সনাতন ধর্মে একাদশীকে অত্যন্ত পবিত্র ও পূর্ণময় বলে মনে করা হয়। সারা বছর ধরে হয়ে আসা সমস্ত একাদশীরই নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে, কিন্তু চৈত্র মাসের শুক্লপক্ষে পড়া একাদশী, যা কামোদা একাদশী নামে পরিচিত, তাকে বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয় শাস্ত্রমতে। এই একাদশী হলো হিন্দু নববর্ষের প্রথম একাদশী, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং তাদের মনোবাঞ্ছা পূরণের সুযোগ করে দেয়। এমনটাই বিশ্বাস করা হয় যে এই পবিত্র ও পূর্ণময় দিনে বিশ্বাস ও ভক্তির সঙ্গে ভগবান শ্রীহরি বিষ্ণুর আরাধনা করলে জীবনের অর্জিত পাপ বিনষ্ট হয়, সেই সঙ্গে সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য ও মানসিক শান্তি লাভ হয়। কামোদা শব্দটির অর্থই হলো মনোবাঞ্ছা পূরণকারী, তাই এই উপবাস ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্যই করা হয়। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কামোদা একাদশী 2026 সালে কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে এর পূর্ণাঙ্গ সময়সূচি, কামোদা একাদশীর মাহাত্ম্য ও এর গুরুত্ব, এবং এই একাদশী পালনের ফল ও পারণার্থিক লাভ, এবং কামোদা একাদশী পালনের সঠিক ও সহজ নিয়মাবলী। সেই সঙ্গে জেনে নেব পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র। কামোদা একাদশীর দিন কি কি গ্রহণ করা যাবে এবং কি কি বর্জনীয়। আরও জানবো যে এই মহিলাদের মাসিক অবস্থায় কামোদা একাদশী পালন করা আদৌ যাবে কিনা। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক এবং তথ্যমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। তো বন্ধুরা, এবার শ্রবণ করা যাক কামোদা একাদশী ব্রত এবং মাহাত্ম্য কথা। চৈত্র মাসের শুক্লপক্ষে কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। প্রাচীনকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল, ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ করল।
সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার 10 হাত যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাসী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছো? তা সত্য করে আমায় বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্দা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে আমি এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক ও পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রাদ্ধপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এতপর কামদা একাদশী ব্রত মাহাত্ম্য সমাপ্ত হলো। কামদা একাদশী ব্রত পালনে কি ফল লাভ হয়? কামদা একাদশী পালন করলে তা কেবল একটি উপবাসের মাধ্যম নয়, এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক প্রকৃতির ক্রিয়া যা একজন ভক্তের মন, শরীর এবং আত্মাকে শুদ্ধ করে। এই একাদশী পালনের নিয়মগুলি শাস্ত্রীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবারে আমরা জানব কামদা একাদশীর সঠিক এবং সহজ কিছু নিয়ম। কামদা একাদশী পালনের প্রস্তুতি শুরু হয় একাদশীর আগের দিন থেকে এবং শেষ হয় একাদশীর পরের দিন। এই পুরো প্রক্রিয়াটি 3 ধাপে বিভক্ত: দশমী বিহিত কর্ম, একাদশীর ব্রত পালন এবং দ্বাদশী পালন। সবার প্রথমেই জানব দশমী তিথির নিয়ম ও প্রস্তুতি। একাদশী ব্রতের পুণ্যফল লাভের জন্য দশমী তিথি থেকে সংযম শুরু করতে হয়। একেই বলা হয় পূর্ব প্রস্তুতি। দশমীর দিন যতটা পারা যায় সাত্ত্বিক আহার গ্রহণ করুন, নিরামিষ আহার গ্রহণ করুন। যদি সম্ভব হয় সূর্যাস্তের আগে শেষ খাবারটি দশমীর দিন গ্রহণ করুন। এই দিন যদি সম্ভব হয় অর্থাৎ দশমীর দিন একবার আহার গ্রহণ করুন। এদিন কোনো আমিষ আহার কিন্তু গ্রহণ করবেন না, যেমন মাছ, মাংস, ডিম, মসুর ডাল প্রভৃতি। দশমীর দিন থেকেই মনকে শান্ত এবং মানসিক সংকল্প গ্রহণ করা উচিত। একাদশীর দিনটি হলো সম্পূর্ণ ভগবানকে অর্থাৎ ভগবানের চরণে নিজেকে সমর্পণ করার দিন। একাদশীর দিন কিছু নিয়ম, যেমন প্রাতঃকালে অর্থাৎ একাদশীর দিন সূর্যোদয়ের পর অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। একাদশীর দিন যদি সম্ভব হয় প্রাতঃকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন, 3:30 থেকে 5:30টার মধ্যে। সেই দিন অর্থাৎ একাদশীর দিন সমস্ত সকালের কাজ, বাসি কাজ সেরে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন এবং স্নান করে ভগবানের নিকট অর্থাৎ ঠাকুর ঘরে আসনে বসে একাদশীর সংকল্প মন্ত্রটি পাঠ করুন এবং অবশ্যই ঠাকুর ঘরে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর চিত্রপটের সামনে এই সংকল্প মন্ত্রটি গ্রহণ করুন।
একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশম নিরাহার স্তিহা অহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করিব, আপনি মোদীয় সহায় হন। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে সংকল্প মন্ত্রটি গ্রহণ করবেন এবং মনে মনে একটি প্রার্থনা করুন ভগবান শ্রীহরি বিষ্ণুর নিকট যে হে শ্রীহরি বিষ্ণু, আজ আমি একদা একাদশীর ব্রত পালন করছি। প্রভু, তুমি আমাকে সারাদিন ভক্তি ভরে ব্রত রাখার শক্তি প্রদান করো এবং আমার জ্ঞাত অজ্ঞাত সকল প্রকার পাপ খণ্ডন করো। অবশ্যই একাদশীর দিন ঠাকুর ঘরে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে ভক্তি ভরে শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন এবং অবশ্যই শ্রীহরি বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন। কিন্তু বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, একাদশীর দিন তুলসী পাতা তোলা বা ছেঁড়া একদমই বর্জনীয়। তাই আপনি আগের দিন অর্থাৎ দশমীর দিন তুলসী পাতা তুলসী গাছ থেকে যথা সময়ে সংগ্রহ করে রাখুন। আমরা সকলেই জানি শ্রীহরি বিষ্ণুর পুজো তুলসী ছাড়া একদমই অসম্পূর্ণ। তাই অবশ্যই একাদশীর দিন ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে এবং ভোগে তুলসী পাতা নিবেদন করতে একদমই ভুলবেন না। এই কামদা একাদশীর দিন অবশ্যই জপ এবং নাম সংকীর্তন করবেন আর এই একাদশীর দিনটিকে কর্মমুক্ত রাখার চেষ্টা করুন। ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করুন এবং সারাদিন মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। আশা করি আপনারা একাদশীটি অত্যন্ত শুভ এবং পুণ্যময় কাটবে। বা হরে কৃষ্ণ মহামন্ত্রটিও জপ করতে পারেন। এই দিন কাউকে কটু কথা বলা, কলহ, অশান্তিতে নিজেকে জড়িয়ে ফেলা বা কারোর মনে কষ্ট দেওয়া এসব থেকে নিজেকে বিরত রাখুন। এই দিন ভুল করেও কোনো আমিষ জাতীয় খাদ্য বাড়িতে আনবেন না বা পরিবারের মধ্যে কাউকে খেতে দেবেন না, নইলে আপনার উপবাস এবং মাহাত্ম্য এবং ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। এই দিন কোনো ক্ষৌর কর্ম করবেন না, যেমন নখ, চুল, দাড়ি কাটবেন না, কোনো ধারালো অস্ত্র হাত দেবেন না, যেমন ছুরি, কাঁচি বা বটি। আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আমরা মুখের কথা বলার মাধ্যমে সব থেকে বেশি পাপ অর্জন করে থাকি, তাই এই দিন মৌন থাকা অত্যন্ত বাঞ্ছনীয়। উপবাসের প্রকারভেদ শাস্ত্র অনুসারে একাদশী 3 ভাবে পালন করা হয়: নির্জলা উপবাস, সজলা উপবাস এবং অনুকল্প আহার। এই 3 ভাবে উপবাস আপনি গ্রহণ করতে পারবেন। আপনার শরীর অনুযায়ী আপনি এই 3-এর মধ্যে যে কোনো একটি উপবাসের নিয়ম অবলম্বন করতে পারেন। এবং একাদশীর দিন অবশ্যই বন্ধুরা ভগবানকে নিবেদন করা প্রসাদটি অর্থাৎ অনুকল্প প্রসাদটি গ্রহণ করবেন। এটি একাদশীর শ্রেষ্ঠ খাবার হিসেবে বিবেচিত হয়। এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন পারণের দিন অবশ্যই সকাল সকাল ভগবানকে শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীকে পঞ্চরবি শস্য অর্থাৎ চাল, ডাল, গম, পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি দিয়ে অবশ্যই ভোগ নিবেদন করুন এবং সেই ভোগটি আপনি গ্রহণ করুন। এরপরে কিন্তু আপনার উপবাস সংকল্পটি অর্থাৎ উপবাসটি সম্পন্ন হবে। মনে রাখবেন বন্ধুরা, একাদশীর দিন কখনোই ভুল করে পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, তাহলে আপনার একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নিই এই একাদশী অর্থাৎ কামদা একাদশী 2026 সালে ঠিক কবে পড়েছে। পঞ্জিকা মতে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে কামদা একাদশী পালিত হয়। 29শে মার্চ 2026 রবিবার কামদা একাদশী পালিত হবে। বাংলার 1432 বঙ্গাব্দের 14ই চৈত্র পালিত হবে কামদা একাদশী ব্রতটি। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক একাদশীর পরের দিন পারণের সঠিক সময়। পারণের সময় থাকতে চলেছে পরের দিন অর্থাৎ সোমবার সকাল 5টা বেজে 52 থেকে 8টা বেজে 42 মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। অবশ্যই পারণের এই উক্ত সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবান শ্রীহরি বিষ্ণুকে নিবেদন করার পরই আপনি গ্রহণ করবেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ধন্যবাদ।